This video is sponsored by Rooptan Boutique. নমস্কার, বিশ্বের দরবারে সবাইকে স্বাগত। আজকে আবার আপনাদের সাথে এসে গেছি আমি আপনাদের বন্ধু রূপক, তো একটা টক শো নিয়ে। অ্যান্ড আজকে টক শোটা একটু অন্যরকম হতে চলেছে, একটু ইনফরমেটিভ হতে চলেছে। দিস প্যান্ডেমিক হ্যাজ রিয়েলি হিট আস হার্ড, মানে এটা আমরা একদম মঞ্চায় টের পেয়েছি যে কতটা এফেক্ট করতে পারে একটা প্যান্ডেমিক। তো এই প্যান্ডেমিকের সাথে আমরা কিছু টার্মসের সাথে, নতুন টার্মসের সাথে আমরা জেনারেল পাবলিক, জেনারেল অডিয়েন্স, যারা লেম্যান টার্মস যদি আমি বলি, অনেক কিছু শিখতে পেরেছি। তার মধ্যে ক্লিনিক্যাল ডেটা রিসার্চ, ক্লিনিক্যাল ট্রায়াল, ভ্যাকসিন, কোয়ারেন্টাইন, এরকম কিছু কিওয়ার্ড যেটা আমাদের প্যান্ডেমিককে ডিফাইন করেছে। তো প্রত্যেকটা টার্মস যদি আমরা দেখি, আমাদের লেম্যানের পক্ষে জানা সম্ভব না, বা সেই স্কোপও আমাদের নেই। সেই জন্যই আমাদের বিশ্ব ফাউন্ডেশন আজকে অ্যারেঞ্জ করেছে একটি স্পেশাল টক শো, যেখানে আমরা জানবো একটি ভ্যাকসিনের আদ্যপ্রান্ত কিভাবে কি হয়, মানে ভ্যাকসিন হয়ে যাওয়ার পরেও তার কি হতে পারে, কিভাবে মানে পর্যবেক্ষণ করা হয় যে ভ্যাকসিনটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো ওভারঅল নিয়ে এবং তার কাজ যারা করছে, যারা খেটে, মানে ওয়ান্স দ্য ভ্যাকসিন ইজ মেড ফ্রম দ্য ল্যাবরেটরি, তারপর যে ফিরে আসছে, বাকি কাজ যে হচ্ছে, কিভাবে হচ্ছে, সবটুকু আমরা আজকে জেনে নেবো একজন এক্সপার্টের থেকে। তো টুডে উই হ্যাভ অ্যামং আস Ms. Ishita Kumar, Associate Clinical Data Coordinator from IQVIA Bangalore. তার আগের নাম ছিল Quintiles. So, Ms. Ishita, welcome to the show. And নমস্কার। a great honor for us if you kindly introduce yourself among the audience. নমস্কার রূপক স্যার। প্রথমে আমি থ্যাঙ্কস জানাতে চাই বিশ্ব ফাউন্ডেশনকে এরকম একটা প্ল্যাটফর্ম সবার কাছে নিয়ে আসার জন্য। আর স্পেশাল থ্যাঙ্কস সীতারানী ঘোষকে, যিনি বিশ্ব ফাউন্ডেশনের চেয়ারপারসন, আর অবশ্যই রূপক স্যারকে, যিনি এটা প্রেসিডেন্ট অ্যান্ড ফাউন্ডার। তো সবার প্রথমে আমার একটা ওকে, থ্যাংক ইউ। প্রথমে আমার একটা শর্ট ইন্ট্রোডাকশন। আমি ইশিতা কুমার। আমি এই মুহূর্তে অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল ডেটা কোঅর্ডিনেটর হিসেবে আইকিউভিয়া ব্যাঙ্গালোরে আছি। তো প্রথমে যেটা বলতে শুরু করব সেটা হচ্ছে, এই প্যান্ডামিকে আমরা অনেকে ক্লিনিক্যাল রিসার্চ, ক্লিনিক্যাল ট্রায়াল এগুলো শুনেছি, বাট এগুলো এখন আরো শুনছি, যত ভ্যাকসিন একটার পর একটা আসছে আরো শুনছি যে কি ব্যাপারটা, মানে তাই না? হ্যাঁ, সেটাই। মানে এই জিনিসগুলো সাধারণ মানুষ, মানে এই টার্ম গুলো শুনতে খুব ভালো লাগছে, অ্যাট্রাকটিভ, নতুন ব্যাপারটা আছে, বাট কতটা মানুষ বুঝছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। মানে মানুষ কি এটার ব্যাপারে জানে কি জানে না, সেটা হচ্ছে সবার আগে জানার দরকার। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালটা কি করে করা হচ্ছে, বা অনেকের এরকম অভিযোগ আসছে যে একটা ক্লিনিক্যাল ট্রায়াল করতে এতদিন টাইম লাগছে, কি এত টাইম লাগছে, মানে একটা ভ্যাকসিন বার করতে পারছে না, এত মানে লোকজন কি করছে, এরকমই কমেন্ট আসছে প্রচুর। এন্ড তাদের কাছে যেন ভ্যাকসিন বার করাটা মনে হচ্ছে যেন আজকে ট্রায়াল হচ্ছে, কালই ভ্যাকসিনটা চলে আসবে, এরকম ব্যাপারটা অনেকেই মনে করছেন এটা। তো কারণ কি সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব না, প্রসেসটা কতটা লেন্দি, বা এর পেছনে ব্যাকগ্রাউন্ডে কি কাজটা চলছে। তো ক্লিনিক্যাল মানুষও ঘরে থেকে সবকিছু থেকে ডিপ্রাইভ হতে ফ্রাস্ট্রেটেড, তারা আউট অফ ফ্রাস্ট্রেশন এইসব কথা বলে ফেলছে। তো সেই জায়গাটাতেই একটু আলোকপাত করার চেষ্টা আজকের এই এপিসোডটি। তো ওভার ব্যাক টু ইউ ম্যাম। হ্যাঁ, তো ফার্স্ট ক্লিনিক্যাল ট্রায়ালের যে স্টেপস গুলো আছে সেগুলো আমি ফার্স্ট বলবো। ফার্স্ট একটা কোনো যদি ভ্যাকসিন মার্কেটে নিউলি লঞ্চ করা হয়, তার ফার্স্ট স্টেপ হচ্ছে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, যেটা মোস্টলি অ্যানিমালস এর উপরে করা হয়। এটা অ্যানিমালের উপরে করার রিজন এটাই, কারণ কি এর যে এটার থেকে একটা জেনারেল আইডিয়া আসে কি যে একটা মানুষের উপরে ডোজটা কতটা হলে সেই মানুষটা নিতে পারবে। এটা অবভিয়াসলি এক্সাক্ট ডোজ কখনোই না, কারণ একটা অ্যানিমাল আর হিউম্যান বডির মধ্যে মানে আকাশ পাতাল তফাৎ। লাইক ইঁদুরের ওপর, মানে নর্মাল ট্র্যাডিশনাল বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট যেরকম হয় সেরকম করেই করা হয় এটা। তো এরপর যেটা করা হয় সেটা হচ্ছে ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন টু হেলথ অর্গানাইজেশন, যেটা FDA তে জমা দিতে হয় এটার অ্যাপ্রুভাল পাওয়ার জন্য।
যে FDA এটা অ্যাপ্রুভ করলে তবেই আমরা এই ড্রাগটা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য হিউম্যান বডিতে অ্যাপ্লাই করতে পারি। ওকে। তো এরপর অ্যাকচুয়ালি স্টার্ট হয় স্টেপগুলো, যেখানে ক্লিনিক্যাল ট্রায়াল এটা হচ্ছে ফার্স্ট স্টেপ কি FDA অ্যাপ্রুভাল। সেকেন্ড যেগুলো স্টার্ট হয় ফেজ 1, ফেজ 2 অ্যান্ড ফেজ 3। ফেজ 1 এ মেনলি কি হয়, ফেজ 1 এ 20 to 80 পিপলকে নেওয়া হয়। তো ওকে। হ্যাঁ, সেখানে ডেমোগ্রাফি স্পেসিফিক নাকি, মানে ধরুন আমি যেটা বলতে চাইছি, ধরুন সাপোজ আমি যদি ডেমোগ্রাফিক ওয়াইজ দেখি বা এজ ওয়াইজ দেখি, এরকম কি কোনো স্পেসিফিকেশন থাকে নাকি র্যান্ডম স্যাম্পলিং হয়? না, এই ব্যাপারে আমি একটু পর বলছি। কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? তো এখানে 20 to 80 পিপল, মানে আমি বলতে চাইছি ইটস নট এ এক্সাক্ট ফিগার কি 20 to 80 পিপলকেই নেওয়া হবে। আমি বলতে চাইছি এখানে যে মানে যারা ইনভলভ থাকে তারা অনেক কম সংখ্যায় থাকে, হিউজ পরিমাণে পেশেন্ট বা আমরা মানে এনগেজ করি না মানুষকে এই মুহূর্তে ফেজ 1 এ। তো এটাতে নর্মালি সাইড এফেক্ট গুলো জানার জন্য এত কম সংখ্যক হিউম্যানের উপর এটা ফার্স্ট ট্রায়াল করা হয়। আচ্ছা, এটা কি ভলান্টারি সার্ভিস? মানে ইন দ্যাট কেস ধরুন আমি কাউকে দিলাম, সেক্ষেত্রে তাও মানে টাচউড যদি কোনো মিসহ্যাপ হয়, হু উইল বি? এটার জন্য ইনফর্ম কনসেন্ট থাকে। ওকে, ইনফর্ম কনসেন্টে এরকম লেখা থাকে কি যে আপনি যখন চাইবেন আপনি তখনই এই ড্রাগটা উইথড্র করে নিতে পারেন, এটা আপনার সম্পূর্ণ অধিকার থাকে। মানে শরীর থেকে আবার সেটাকে অ্যান্টিডোট দিয়ে বের করে নেওয়া যায় এরকম না, সেরকম না। আমি ধরুন আপনার উপরে কোনো ড্রাগ অ্যাপ্লাই করছি, সেটা ডোজ হচ্ছে আপনাকে 30 দিন পর্যন্ত চালাতে হবে, কিন্তু আপনি 2 দিন পর বললেন আমি আর ডোজ নেব না, সেটা অধিকার আপনার থাকে। সেখানে আপনি ইনফর্ম কনসেন্টে যখন সাইন করছেন, এই সমস্ত কিভাবে কি করা হবে আপনার সাথে এগুলো সমস্ত কিছু লেখা থাকে। আপনার কি কি অধিকার আছে এই ড্রাগটা নিলে, মানে ড্রাগটা উইথড্র করতে পারবেন কি পারবেন না, বা স্পন্সর যারা স্পন্সর করছে তাদের কি কি মানে তাদের কি কি রুলস আছে, সমস্ত কিছু ওটাতে লেখা থাকে। তো সেটা আপনি আপনার অনুমতিতেই সেটাতে সাইন করানো হয় এবং স্পন্সররা আপনার অনুমতি নিয়ে সেটায় সাইন করেন। তো আর একটা কথা আপনি যেটা বললেন, হ্যাঁ আমি যদি ভলেন্টিয়ার করতে চাই তাহলে কি মানে যে কোনো মানুষ ভলেন্টিয়ার করতে পারে? প্রত্যেকটা স্টাডির একটা স্পেসিফিকেশন থাকে। যেমন ধরুন কোন একটা ক্যান্সার স্টাডির কথা বলি, তো সেখানে ধরুন ক্যান্সার স্টাডির ক্ষেত্রে আমি আপাতত এই মুহূর্তে ক্যান্সারের উপর যেহেতু কাজ করছি, তো ধরুন ক্যান্সারের ক্ষেত্রে ধরুন লাং ক্যান্সার, তো এক্ষেত্রে কি একটা মানুষের অ্যাটলিস্ট সিগারেট কনজাম্পশন এতটা হতে হবে পার ডে, তবেই তিনি এনরোল করতে পারবেন। বা কিছু ক্রাইটেরিয়া আপনারা সেট আপ করে দেন, কিছু ক্রাইটেরিয়া সেট আপ করা, ইভেন এই আই মিন ড্রাগ, মানে কি ড্রাগ দিচ্ছি আমরা, সেক্ষেত্রে ক্রাইটেরিয়া, ইভেন এই যদি ক্রাইটেরিয়াটা ফার্স্ট অফ অল ফুলফিল না হয়, প্রথমেই তাকে স্টাডি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সে স্টাডি আর এগোয় না, আর কি তাকে নিয়ে আর এগোয় না, বাকিদের স্ক্রিনিং করা হয়। তো এরকম অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে। সেকেন্ডলি হচ্ছে ধরুন ফেজ 2-তে 100 to 300 পেশেন্ট থাকে। এটাতে নর্মালি কতটা সেফ ডোজ, কতটা সেফ হবে, ডোজিং কতটা হবে, আর এক্সট্রা কোনো সাইড এফেক্ট আছে কিনা এইগুলো দেখা হয়। আর ফেজ 3-তে হচ্ছে এফিকেসি আর এফেক্টিভনেসটা কম্পেয়ার করা হয় স্ট্যান্ডার্ড কোনো প্রসেসের সাথে। লাইক ধরুন আমরা জানি কেমোথেরাপি একটা খুব প্রচলিত ট্রিটমেন্ট, যেটা নর্মালি ক্যান্সারের ক্ষেত্রে ইউজ করা হয়, মানে মোটামুটি আমরা সবাই জানি কেমোথেরাপির কথা। তো এইটার রিপ্লেসমেন্টে আমি যখন কোনো একটা ওষুধ বার করছি, তো সেই ওষুধটা কেমোথেরাপিকে কিভাবে রিপ্লেস করতে পারে, মানে আই মিন টু সে কেমোথেরাপি থেকে কতটা এফেক্টিভ। কারণ আমি যদি এমন একটা ওষুধ বার করি যেটা কেমোথেরাপির থেকে বেশি এফেক্টিভ না, তাহলে সেটা মার্কেটিং করে কোনো লাভ হবে না। ওকে, তো মানে এটা তো জেনারেল থাম্ব রুল, মানে এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, এটা যেমন সব ক্ষেত্রে প্রযোজ্য। তো এই ফেজ 3 কাজটাই হচ্ছে এটা, যে কোনো স্ট্যান্ডার্ড মেডিসিন যেটা এখনো পর্যন্ত মার্কেটে আছে সেটা থেকে কতটা এফেক্টিভ, এটা ইউ হ্যাভ টু বি বেটার দ্যান দ্য বেস্ট। তো আর নেক্সট স্টেপ হচ্ছে স্টেজ 4।
যেটাতে হচ্ছে মার্কেটিং আর পোস্ট মার্কেটিং যে এফেক্ট গুলো হয়। যেমন ধরুন আমরা সবাই জানি নর্মালি গ্যাস হলে আমরা প্যান40 খাই বা যে কোনো গ্যাসের ওষুধ নিই, অ্যাসিডিটির ওষুধ নিই। তো এই ওষুধটাতে দেখবেন লেখা থাকে, নর্মালি অনেক ওষুধে এই জিনিসগুলো লেখা থাকে কি অ্যাটলিস্ট অ্যাবাভ 18 এই ওষুধটা কনজাম্পশন সেফ, বা এজেড মানুষরা এটা কনজাম করতে পারবে না, এরকম কিছু কিছু জিনিস লেখা থাকে ওষুধের গায়ে। হ্যাঁ, তো এবার ধরুন তারাও কনজাম করছে বিলো 18 কি আপ 80 90 এরকম, মানে যে জিনিসটা বারণ করা আছে তারপরেও সেটা হচ্ছে। তো সেখান থেকেও কিছু ফিডব্যাক তো আসবে না এরা যখন কনজাম করছে, বা এরকম কিছু জিনিস আসতে পারে যেটা ধরুন ট্রায়ালের মধ্যে কি কি সাইড এফেক্ট নর্মালি হয় সেটা সবাই জেনে যায়, মানে ট্রায়ালের লাস্ট অব্দি এরকম কোন সাইড এফেক্ট আছে কিনা যেটা খুবই হার্মফুল সেটা আগে থেকেই জানা যায়। তো এগুলো ছাড়াও আরো ধরুন কিছু নতুন সাইড এফেক্ট কোনো মানুষের ক্ষেত্রে দেখা গেল, এই রিভিউটা করা হয় হচ্ছে ফেজ 4 এ। ওকে, মানে ইটস বেসিক্যালি সামিং আপ। ওকে, ইয়েস। তো এবার হচ্ছে এই ক্লিনিক্যাল ট্রায়ালটা করার তাহলে কি দরকার, এই কোয়েশ্চেনটা যদি আসে তাহলে এটা হচ্ছে তার রিজন হচ্ছে মানে ধরুন ক্লিনিক্যাল ট্রায়াল না করেই তো আমরা ওষুধটা মার্কেটে নিয়ে আসতে পারি। মানে আমি বলতে চাইছি দেখুন ক্লিনিক্যাল ট্রায়ালে 3টে অ্যাটলিস্ট স্টেপ আছে যেখানে মানুষের উপরে অ্যাপ্লাই করার পর তারপর মার্কেটিং হচ্ছে। তো আমরা তো বলতে পারি একটা স্টেজ করে তারপরে মার্কেটিং করে দাও যদি সবকিছু ঠিক থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল একটা স্টেজ পরেও কিন্তু এই ডোজটা এক্স্যাক্টলি কতটা হবে এটা বোঝা যায় না, কারণ যেহেতু ক্লিনিক্যাল ট্রায়ালের ফার্স্ট স্টেজ যেটা সেটাতে সবচেয়ে কম সংখ্যক মানুষ ইনভলভ থাকেন, তো ডোজটা বোঝা যায় না। তো ডোজটা কতটা হবে এক্স্যাক্টলি অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে সেটা এইখান থেকে মানে 3টে স্টেজের পর এটা ভালো করে বোঝা যায়। তারপর ধরুন নতুন জিনিস মার্কেটে আনার দরকার কি, আর যদি সেটা আসে সেটা যে কতটা ফ্রুটফুল সেটা দেখাটাও একটা ক্লিনিক্যাল ট্রায়ালের পার্ট। মানে ইটস বেসিক্যালি উই ক্যান কল ইট অ্যান SWOT অ্যানালিসিস, মানে স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট অ্যানালিসিস বলতে। হ্যাঁ হ্যাঁ, মোর লাইক মানে লেমন টার্মে ভাগ। আরো একটা জিনিস সেটা হচ্ছে আমরা ধরুন দেখলাম যে একটা ওষুধ একটা মানে স্বাভাবিক অ্যাডাল্ট মানুষের উপর ভালো কাজ করছে, কিন্তু সেটা ধরুন এরকম কোন একটা কন্ডিশন এলো লং টার্ম যখন এই জিনিসটা ক্যারি করা হচ্ছে ওষুধটা, তখন হয়তো তার হার্ট ডিজিজ হচ্ছে বা অ্যাস্থমা প্রবলেম চলে আসছে। তো এইটাও এই ক্ষেত্রে দেখা হয় কি যে এরকম কোনো সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট যেটা লং টার্মে আসতে পারে কি পারে না, আচ্ছা এটাও একটা দিক। বা ধরুন কোন একটা ওষুধের বেশি ডোজের জন্য কোনো মানুষের হার্ট অ্যাটাক হয়ে গেল, তো সেটাও একটা পয়েন্ট, সেটাও আমাদের এই ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে দেখতে হয় এটা হওয়ার চান্সেস আছে কিনা। ধরুন আমরা নর্মালি জ্বর হলে 650 প্যারাসিটামল নিই, সেটার ডোজ যদি বেশি হয়ে যায় তাহলে কি কি অ্যাডভার্স ইভেন্ট মিনস কোনো যে কোনো রকমের সাইড এফেক্ট যেটা খুব সিরিয়াস। হ্যাঁ, অ্যাডভার্স ইভেন্ট মিনস যে কোনো সাইড এফেক্ট, আমি সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট কথাটা ইউজ করছি, দ্যাট মিনস এমন অ্যাডভার্স ইভেন্ট যেটা লিড টু হসপিটালাইজেশন বা ডেথ হতে পারে, সেরকম যদি কিছু হয় সেটা কতটা হতে পারে এগুলো এই ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যেই দেখা হয়। তো সেই জন্য যেহেতু এটা একটু লেন্দি প্রসেস আর সবকটা স্টেপ ছাড়া এটা মার্কেটিং করা পসিবল না, সেই জন্যই এটা একটুখানি টাইম সাপেক্ষ। আর এই যে 3টে যে স্টেপ আছে এর পরে আমাদের FDA এর কাছে পুরো স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা সাবমিট করতে হয়, তবেই স্টেজ 4 যাওয়া যায়। FDA যদি অ্যাপ্রুভ করে যে এটা সব দিক থেকে গ্রহণযোগ্য, মানুষ নিতে পারে, তবেই এটা অ্যাপ্রুভ। তাহলে আমি দুটো কোয়েশ্চেন এখান থেকে করবো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি যে একটা ভ্যাকসিন অন আ জেনারেল নোট একদম
নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন আমরা একদম করোনা থেকে জানলাম। সেখান থেকে মানে এরকম ধরুন করোনা বা অন্য কোনো জাতীয় একদম শুরু থেকে শেষ অবধি হতে কিরকম সময় লাগতে পারে, অ্যান্ড ফাইনালি যদি আমরা এই যে ফাইনালি যখন আমরা মার্কেটিং করছি ড্রাগকে, সে বলতে পারেন ভ্যাকসিনেশন অবস্থায় বা ওরাল ডোজে, তো সেক্ষেত্রে মিনিমাম কত লোকের সাথে এটা আমরা ট্রাই করছি, তারপর উই আর মানে পুটিং ইন দ্য মার্কেট। মানে এই দুটো কোয়েশ্চেনের আমি আপনার থেকে অ্যান্সার চাই। এই কথাটার প্রবাবিলিটি অফ অ্যান্সার বোধহয় কিছু হয় না, মানে প্রবাবিলিটি নেই, কিছু বলার যে জায়গা স্কোপও নেই, কারণ এটা ডিপেন্ড করছে স্টাডি টু স্টাডি। আপনি যদি এখন কোন একটা ক্যান্সারের উপর রিসার্চ করেন, অবভিয়াসলি সেই স্টাডি ডিজাইনটা সম্পূর্ণ আলাদা। যেমন আমরা কোভিডে যখন কাজ করছি, এই স্টাডির ডিজাইনটাই আলাদা, ম্যান পাওয়ার অনেক বেশি লাগাতে হয়, অনেক বেশি মানুষকে রিক্রুট করতে হয়েছে ভলেন্টিয়ার হিসেবে, কারণ এটা আমাদের আর্জেন্ট নিড। হ্যাঁ, এটা আমাদের আর্জেন্ট নিড। বাট একটা ক্লিনিক্যাল ট্রায়াল যেরকম 15 বছর ধরেও চলতে পারে, একটা ক্লিনিক্যাল ট্রায়াল মিনিমাম 1.5-2 বছরেও শেষ করে দেওয়া পসিবল, 1 বছর 1.5-2 বছরে। তো এরকম এক্স্যাক্টলি কতদিন লাগবে এটা বলা বোধহয় পসিবল না। Okay, so it actually varies from case to case. Yes, And obviously. Coming back to the second question, কতগুলো মিনিমাম আমাকে ইয়ে করতে হয়, কত লোকের সাথে আমাকে মিনিমাম করতে হয় ফাইনাল স্টেজে, সো দ্যাট ইট ক্যান গেট অ্যাপ্রুভড, মানে প্রায়র মিনিমাম ফাইনাল ফেজে আমরা 300 থেকে 3000 পেশেন্টকে এনরোল করাই। ওকে ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ ম্যাম। আমি তাহলে আরেকটা কোয়েশ্চেনে চলে আসবো, যেটা আমি প্রথম দিকে শুরু করেছিলাম আপনাকে, যে এই ক্ষেত্রে ডেমোগ্রাফি, এজ বা সেক্স এরকম কি কোনো রকম ডিভিশন আপনাদের কোনো ক্রাইটেরিয়া থাকে? যে হ্যাঁ, এটাও স্টাডি টু স্টাডি ভ্যারি করে। যেমন আমি প্রথমেই অ্যান্সারটা দিলাম, যেমন আমি যদি ক্যান্সারের ক্ষেত্রে দেখি, তো মানে ধরুন আমি নন স্মল সেল লাং ক্যান্সারের কথা যদি বলি, তো সেক্ষেত্রে নন স্মল সেল লাং ক্যান্সারের জন্য এই ক্রাইটেরিয়াটা লাগবে, নন স্মল সেল ক্যান্সারই হতে হবে তার, মানে অন্য কোনো ক্যান্সারের পেশেন্ট আমরা এনরোল করব না। মানে এখানেও কেসটার নাম্বারটা ডাইনামিক, মানে ডিপেন্ডস অন দ্য। হ্যাঁ, এখানে এক্সক্লুশন ইনক্লুশন দু রকম ক্রাইটেরিয়াই থাকে। যেমন ধরুন আমি বলছি আমার স্টাডিটার জন্য, মানে আমি ধরুন কোন একটা স্টাডি করছি, তো সেই স্টাডিটার জন্য আমি দেখতে চাই আমি মিডল এজের লোকজনের ওপর কিরম কাজ করছে, লাইক ধরুন অ্যাডাল্টের ওপর কিরম কাজ করছে, তো আমি অবভিয়াসলি 18+ লোকজন নেব জেনারেলি, রাইট। তো এটা হচ্ছে এরকম ব্যাপার। তারপর ধরুন আমি কোনো যেরকম চাইল্ড মেডিসিন যেগুলো হয়, তো সেখানে আমি 18+ কোনো হিউম্যানকে নেব না ট্রায়ালের জন্য, দ্যাট ইট ইজ বাউন্ড টু বি উইদিন 18। মানে এরকম একটা বড় জন্য করে লাভ কি, মানে আমি ডিফাইন করে অ্যাপ্লাই করব এটা, আমি যখন আমার সিস্টেম বাউন্ডারি ডিফাইন করে দিচ্ছি তখন তো তার বাইরে কি আমাদের লাভ নেই, রাইট? না, হ্যাঁ। বাহ, ইট ওয়াজ রিয়েলি থট প্রভোকিং সেশন ম্যাম। তো নাও গেটিং ব্যাক টু দ্য সেকেন্ড পার্ট অফ দিস শো, যে আমরা তো মোটামুটি বুঝলাম যে ক্লিনিক্যাল ট্রায়াল কি, ক্লিনিক্যাল রিসার্চ কি কিভাবে হয়, কি কি তার ড্রব্যাক দিয়ে। সো না কারা এগুলো করতে পারে, তার জন্য আমাদের কিভাবে নিজেদের করতে, ধরুন আমি চাইছি যে আমি ফিউচারে এই প্রফেশনে আসবো, তো আমাকে কোন এজ থেকে আমাকে অ্যাওয়্যার হতে হবে, এবং আমার স্টাডি কোর্স অফ স্টাডি, হোয়াট শুড বি আওয়ার কোর্স অফ স্টাডি, আমি কিভাবে পড়াশোনা করবো, বা কোন কোন সাবজেক্ট ম্যান্ডেটরি টু বি ইনটু দিস প্রফেশন? ওকে, অ্যাকচুয়ালি আমি তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চের সাথে আর একটা কথা খুব যুক্ত, সেটা হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, সিআরও। সিআরও হচ্ছে এইসব কোম্পানি যারা ক্লিনিক্যাল রিসার্চের উপর কাজ করে, আর এইসব কোম্পানি ভীষণ স্পেশালাইজড কি করে কত তাড়াতাড়ি ক্লিনিক্যাল রিসার্চের ডেটা স্ট্যাটিস্টিক্যালি সাবমিট করা হবে সেই ব্যাপারে এরা খুব দক্ষ। তো এই কোম্পানিগুলোই ক্লিনিক্যাল রিসার্চে হেল্প করে। নর্মালি যে কোনো ফার্মা কোম্পানি এগুলোকে নর্মালি সেল করে, মানে প্রোডাকশন, সেলিং, মানে প্রোডাকশনের পার্টটা নর্মালি ফার্মা কোম্পানির ওপর থাকে, কিন্তু এই যে ডেটাটা যেটা লাগে নর্মালি এই প্রোডাকশনটা স্টার্ট করার আগে, সেই ডেটাটা নর্মালি সিআরও কোম্পানিগুলো দেয়।
যারা অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল রিসার্চটা পুরোটা মানে অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল রিসার্চটা সাইটে হয়। এই যে যেমন ধরুন হিউম্যান এনরোলমেন্ট অ্যান্ড তাদের ওপর পুরো প্রসেসটা সেটা যে কোনো হসপিটাল বা যেখানে যেখানে সাইট আছে সেখানে হচ্ছে। বাট এই যে ডেটা গুলো আসছে সেগুলো সিআরও কোম্পানি কালেক্ট করে গ্যাদার করে পুরো স্ট্যাটিস্টিক্যাল ফর্মে এফডি এর কাছে জমা দেওয়ার আগে পর্যন্ত যা যা কাজ থাকে সেগুলো সিআরএ কোম্পানিগুলো করে। মানে পুরো ব্যাপারটাকে ইন্টিগ্রেট করে একসাথে টু গেট দ্য রেজাল্ট আউট অফ ইট, রাইট? হ্যাঁ, যেই কাজটা পুরোটা সিআরও কোম্পানি করে। তো যেটা আমি অবটেন করছি এক জায়গা থেকে এন্ড ইন্টিগ্রেট করে আমি এর কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠাচ্ছি। হ্যাঁ, এই পুরো কাজটা যারা করে তাদেরকে সিআরও কোম্পানি বলছে। তো সিআরও কোম্পানিগুলো নর্মালি ডেটা ম্যানেজার হিসেবে ক্লিনিক্যাল ডেটা ম্যানেজার হিসেবে পোস্ট খালি রাখে যাতে মানুষজন এনরোল করতে পারে। আর তাছাড়াও আরো কিছু পোস্ট আছে যেমন সেফটি অ্যাসোসিয়েট, যেটা আমরা নর্মালি ফার্মাকোভিজিলেন্স বলে জানি। এটা হচ্ছে সেফটি মানে ক্লিনিক্যাল ট্রায়ালের, আমি অনেকবার বললাম এই কথাটা, যে সেফটি একটা পার্ট থাকে যে মানুষের কতটা অ্যাডভার্স ইভেন্ট দেখা দিচ্ছে সেটা জানার জন্য একটা সেফটি পার্ট রাখা হয়। এই পার্টটা দেখার জন্য ফার্মাকোভিজিলেন্সও নেওয়া হয়। তো এখানে সিআরও কোম্পানি আরো বিভিন্ন পোস্টের জন্য মানে রিক্রুটমেন্ট করে আর কি। আচ্ছা, তো এগুলোতে অ্যাপ্লাই করার জন্য যে কোনো মানুষ লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে লাইক এমএসসি বা বিটেক করার পর বায়োটেক যে কোনো লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা অ্যাপ্লাই করতে পারে। তো নর্মালি এখানে কিছু কোর্সও করা যায় এগুলো স্পেশালাইজেশনের জন্য। সেটা হচ্ছে একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল রিসার্চ, যেটা বিএসসির পর করা যায় 1 বছরে। এছাড়াও করা যায় এমএসসি ইন ক্লিনিক্যাল রিসার্চ, যেটা বিএসসি লাইফ সায়েন্সে করার পর, লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চে করার পর 2 বছরের এটা এমএসসি। আরো একটা কোর্স হয় সেটা হচ্ছে সার্টিফিকেশন কোর্স, যেটা গ্রাজুয়েশনের পরে করতে হয় এবং এটা 6 মান্থ থাকে। ওকে, মানে ওভারঅল একটা ডাইমেনশনাল ভিউ পাওয়া গেল, মাল্টি ডাইমেনশনাল ভিউ যে কি ভাবে ঢুকতে পারি। তো এবার যদি আমি কথা বলি যে ইনিশিয়ালি ধরুন আমি ঢুকলাম, তো সেখানকার ক্রাইটেরিয়া কিরকম, ওয়ার্ক কালচার কিরকম, ইন্ডিয়ার রেসপেক্ট বলছেন, বা কিরকম কিরকম কোম্পানিজ আছে যারা ধরুন, বা এদের মানে রিক্রুটমেন্ট প্রসেস যেটা কি, মানে এরা কি কোনো রকম পোস্ট অ্যাপ্লিকেশন করতে হয় বা মাস রিক্রুটমেন্ট করে বা ক্যাম্পাসিং করে, এর উপর যদি একটু আলোকপাত হবে। ক্যাম্পাসিং তো হয় অনেক কোম্পানিতেও, লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই করা পসিবল। আর বিভিন্ন ওয়ার্কিং হয় এগুলোতে। আমি নর্মালি যেহেতু আইকিউভিয়াতে আছি তো আমি এদের প্রসেসটা জানি। নর্মালি প্রচুর এদের ওয়ার্কিং থাকে, আর এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভালোভাবেই এরা পোস্ট দেয়। তো সেখান থেকে জানা ভালো হবে। হ্যাঁ, সেখান থেকে এটা জানা পসিবল কি যে রিক্রুটমেন্ট হচ্ছে। তো এরকম বিভিন্ন কোম্পানি আছে ইন্ডিয়ার মধ্যে, নর্মালি টিসিএস, আইকিউভিয়া, পিপিডি, কগনিজেন্ট, নোভার্টিস, নোভো নর্ডিক্স, এই কোম্পানিগুলো আছে অ্যাপ্লাই করার জন্য, অ্যাটলিস্ট কেরিয়ার স্টার্ট করার জন্য। এগুলো খুবই ভালো কোম্পানি সবই। তো এখানে নর্মালি ক্লিনিক্যাল রিসার্চ কোঅর্ডিনেটর, রিসার্চ অ্যানালিস্ট, ক্লিনিক্যাল রিসার্চ বায়োস্ট্যাটিস্টিশিয়ান, দেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করা যায়। তবে বেটার হয় কি যে এমএসসি বা বিটেক এর পর যদি কেউ এই কোর্সগুলো করে নেয়, অ্যাটলিস্ট যদি সার্টিফিকেশন কোর্সটা থাকে তার, তো নর্মালি ইন্টারভিউ ক্র্যাক করা বা ইন্টারভিউতে চান্স পাওয়াটা একটু ইজি হয়ে যায়। হ্যাঁ, অবভিয়াসলি। তার মানে আমি বলতে পারি উই ক্যান কল ইট আ রিসেশন প্রুফ ইন্ডাস্ট্রি বা রিসেশন প্রুফ মার্কেট, সিন্স ওষুধ তো মানুষকে খেতেই হবে যতদিন বা শ্বাস যতদিন আমরা জানি। তো সেক্ষেত্রে এই প্রসেস কিন্তু বন্ধ হবে না। সো দিস ইজ অ্যাগেন আ ভেরি ভেরি গুড ডোমেন টু এক্সপ্লোর ফর আওয়ার ইয়াঙ্গার জেনারেশন, যারা এখানে এখন ফাইনাল ইয়ার রয়েছে বা ক্লাস 10-12 পড়ছো, যারা ভাবতে পারছো যে আগামী দিনে কি করবে, কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা। যদি লাইফস্টাইল ব্যাকগ্রাউন্ড থেকে হয়, যদি এই ফিল্ডগুলো ভালো থাকে, দেন আই থিঙ্ক দিস শো ক্যান বি আ লাইফ চেঞ্জিং অপশন ফর ইউ।
তো ডেফিনেটলি সবাইকে দেখার অনুরোধ রইল এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। তো সেক্ষেত্রে ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম অ্যান্ড থ্যাংক ইউ রূপক রয় অ্যান্ড থ্যাংক ইউ বিশ্ব ফাউন্ডেশন আবারও এত সুন্দর প্ল্যাটফর্ম সবাইকে দেওয়ার জন্য, সেখানে এত ভালো প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আগামী দিনে আপনাকে আরো পাবো আমাদের সাথে, এবং যদি আরো আপনি কোনো এই বিষয়ে আমাদের তথ্যমূলক কিছু শেয়ার করতে চান, ডেফিনেটলি এপিসোড 2 আসতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন, ওয়ান্স অ্যাগেন। Thank you very much for your time. Thank you very much for your thought-provoking description about this fact. And Team Vishwa Foundation really salutes you. And যারা দিন-রাত কাজ করে যাচ্ছে, যাদের জন্য আমরা সেফলি আছি, পুরো এন্টায়ার মেডিকেল সোসাইটিকে আমরা স্যালিউট জানাই যে আমাদের এই করোনা প্যান্ডেমিক থেকে বের করে আনার জন্য। So thank you very much. Have a nice day. আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই। Till then, stay tuned to Vishwa. This video is sponsored by Rooptan Boutique.